আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আসলে আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে বাংলা সাহিত্যের যে ফ্রি কোর্স ছিল আমাদের, সেই ফ্রি কোর্সের আজ চতুর্থ ক্লাস। তো আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে নাকি এবং ভালোভাবে শোনা যাচ্ছে নাকি দয়া করে একটু জানাবেন। যারা আছেন এখন এই মুহূর্তে আমাকে দেখছেন, আপনারা জানালে আমি ক্লাস শুরু করবো আর কি। একটু দয়া করে জানাবেন আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে নাকি এবং আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি। এই দুটো যদি ক্লিয়ার হয় তারপরে আমরা ক্লাস শুরু করব। একটু দয়া করে জানাবেন আমাকে, হ্যাঁ। আপনারা বেশ কয়েকজন দেখছেন আমাকে, একটু দয়া করে জানাবেন কথা শোনা যাচ্ছে নাকি, কথা শোনা যাচ্ছে নাকি এবং বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। দেখা গেলে আমি ক্লাস শুরু করবো আর কি। আচ্ছা, একজন বলছেন থ্যাংক ইউ, অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করি আমি, হ্যাঁ। আজকে ক্লাসের টপিক হচ্ছে কি, মধ্যযুগ। হ্যাঁ, আমরা আজকে আজকে কত নম্বর ক্লাস? আজকে হচ্ছে 4 নং ক্লাস। প্রথমেই বলে রাখি আমি যে আমি 46তম বিসিএস পিলির আগে আমি বাংলা সাহিত্য পুরোটা আর কি রিভিশন দেওয়ার মতো কভার করে দিব, বিস্তারিত কভার করব। এবং এটা আপনাদের ক্ষেত্রে যাদের পড়া আছে তাদের ক্ষেত্রে রিভিশন দেওয়ার মতো কাজ করবে। এবং যারা নতুন বিসিএস দিচ্ছেন তাদের জন্য বাংলা সাহিত্য অলমোস্ট ক্লিয়ার হয়ে যাবে। মানে তাদের দেখবেন যে পড়াটা বাংলা সাহিত্য আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। একটা সাবজেক্টে আপনারা নিরাপদ থাকতেছেন, ঠিক আছে। আজকে হচ্ছে 4 নম্বর ক্লাস আমাদের। আজকের ক্লাসের টপিক হচ্ছে মধ্যযুগ। হ্যাঁ, আজকের ক্লাসের টপিক হচ্ছে মধ্যযুগ 1, অর্থাৎ মধ্যযুগকে আমরা 3টি ভাগে ভাগ করেছি আমি ক্লাস নেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আজকে হচ্ছে মধ্যযুগ 1, অর্থাৎ মধ্যযুগ 1-এর মধ্যে থাকতেছে আমাদের অন্ধকার যুগ, অন্ধকার যুগ কি এই বিষয়টা থাকতেছে। প্লাস থাকতেছে আপনার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন, থাকতেছে বৈষ্ণব পদাবলী। এর সাথে থাকতেছে কি আমাদের, এর সাথে থাকতেছে মধ্যযুগের সাথে থাকতেছে হচ্ছে উপাধি ও ছদ্মনাম। দেখেন, এগুলো কিন্তু সবগুলাই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখান থেকে বিসিএস এর জন্য সবগুলাই গুরুত্বপূর্ণ। এই মধ্যযুগ থেকে, উপাধি ছদ্মনাম থেকে, সব টপিক থেকেই কিন্তু কোশ্চেন আসে বিসিএস এ। সেক্ষেত্রে এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে কি হয়, এখানে হচ্ছে মধ্যযুগটা আমরা অনেক সময় ভুলে যাই, মানে অনেক ভুল করি আর কি, মানে উল্টাপাল্টা হয়ে যায়। মধ্যযুগের যে পড়াগুলো এগুলো কিন্তু সহজ, বেশি পড়া না, অল্প পড়া। কিন্তু আমি কিন্তু আগের ক্লাসেও বলেছি যে এই ক্লাসগুলো কি হয় যে আপনার ভুলে যাবেন বারবার। এই জন্য এই টপিকগুলো একটু সিনসিয়ারলি পড়তে হবে, মানে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, কোনটার সাথে কোনটার ডিফারেন্ট, এই ডিফারেন্টটা সঠিকভাবে জানতে হবে আমাদের। কোন সাহিত্যের সাথে কোন সাহিত্যের ডিফারেন্ট কি, এই ডিফারেন্ট গুলো আমি আজকে উল্লেখ করে দেবো আপনাদের, ঠিক আছে। দেখেন,
মধ্যযুগ কত থেকে কত সাল? মধ্যযুগ হচ্ছে আপনার মধ্যযুগের ব্যাপ্তি হচ্ছে 1201 থেকে 1800 সাল। এটা একটা কোশ্চেন কিন্তু, হ্যাঁ আমি অনেক কথাই বলবো, কিন্তু যে কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমি উল্লেখ করে দেবো যে এটা পড়তে হবে আপনাদের। এই আমি কথা পড়ার ক্ষেত্রে কিন্তু অনেক কথাই বলতে হয় মনে রাখার জন্য, আর এই পড়াটাকে মজাদার করার জন্য কিন্তু অনেক গল্প বলে তারপরে কিন্তু এক্সাক্ট জিনিসটা আমাদের ফুটিয়ে তুলতে হয়। সেক্ষেত্রে যেটা পড়তে হবে মানে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আইজিও পরীক্ষায়, সেটা কিন্তু আমি আপনাদের বলবো, ঠিক আছে? তাহলে দেখেন ব্যাপ্তিকাল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। মধ্যযুগ কত সাল থেকে কত সালের ব্যাপ্তিকাল? মধ্যযুগের ব্যাপ্তিকাল কত? মধ্যযুগের ব্যাপ্তিকাল হচ্ছে 1201 থেকে 1800 সাল। 1201 থেকে 1800 সাল, এই সময়টাকে বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয়। দেখেন ভালো করে খেয়াল করেন, এই মধ্যযুগের আবার হচ্ছে আপনার প্রধান ধারা আছে আর কি। এই মধ্যযুগ 1201 থেকে 1800 সাল, এই সালগুলোর মধ্যে হচ্ছে আপনার 1201 থেকে 1350, ঠিক আছে? 1201 থেকে 1350 এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। এই সময়টাকে বলা হয় কি? অন্ধকার যুগ। দেখেন ভালো করে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই 1201 থেকে 1350 সালকে অন্ধকার যুগ বলা হয়। এখন আপনাদের মনে কোশ্চেন হতে পারে অন্ধকার যুগ কাকে বলে, অর্থাৎ এটা কিন্তু বিসিএস এর রিটেনেও কোশ্চেন আসে। আপনারা যদি এই জিনিসটা টোটালি জেনে রাখেন ভালোভাবে অন্ধকার যুগ সম্পর্কে, তাহলে কিন্তু বিসিএস এর রিটেনেও আপনাদের কাজে লাগবে অন্ধকার যুগ সম্পর্কে, ঠিক আছে? অন্ধকার যুগ থেকে রিটেনেও কিন্তু কোশ্চেন আসে, তাই আপনাদের পিলির পাশাপাশি অন্ধকার যুগটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা যদি কনসেপ্ট ক্লিয়ার রাখেন সেক্ষেত্রে রিটেনের সময় আপনাদের পড়াশোনার চাপ কম হবে। দেখেন অন্ধকার যুগ 1201 থেকে 1350 সাল পর্যন্ত সময়টাকে, এই 150 বছর সময়টাকে আমরা বলতেছি অন্ধকার যুগ। কিন্তু এই অন্ধকার যুগ নিয়ে আপনার অনেক মতভেদ আছে। অনেকেই বলে একটা যুগকে কখনোই অন্ধকার যুগ বলা যাবে না, কারণ যেই যুগেও বা যেই সময়টাতে কোনো সাহিত্যই রচনা হয় নাই সেই সময়টাকে আমরা অন্ধকার যুগ বলতে পারবো। কিন্তু এই সময়টাতে যে একবারে সাহিত্য রচনা হয় নাই এমন না, ঠিক আছে? এই জন্য এটাকে পুরোপুরি অন্ধকার যুগ বলা যাবে না। এইভাবে আপনার রিটেনে কোশ্চেন আসে অনেক সময় যে 1201 থেকে 1350 সালে যে সময়টা, এই সময়টাকে পুরোপুরি অন্ধকার যুগ বলা যাবে কিনা এই বিষয়ে আপনার যুক্তি খণ্ডন করুন, এরকম কোশ্চেন আসতে পারে। আপনার কিন্তু কি এই যুগটাকে পুরোপুরি অন্ধকার যুগ বলা যাবে না, কারণ এই যুগটাতেও কিন্তু বাংলার সাহিত্য রচনা হয়েছে। এখন অন্ধকার যুগ কেন এটাকে বলা হয়? দেখেন মুসলিমরা 1201 পরে কিন্তু মুসলিমরা কিন্তু ভারত উপমহাদেশ জয় করে। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কিন্তু ভারত উপমহাদেশ জয় করে, ঠিক আছে? এটার মানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় এই 1201 সালের পর থেকে। যখন একটা দেশ বা একটা রাষ্ট্র বা একটা যেভাবে চলতেছে, হঠাৎ করে যখন নতুন শাসক আসে অথবা নতুন শাসকরা এসে যে নতুন সংস্কৃতি চাপিয়ে দেয়, এই নতুন সংস্কৃতি চাপিয়ে দেওয়ার ফলে এই 1201 থেকে 1350 সাল যে সময়টা ছিল, এই সময়টাতে নতুন শাসকরা যখন আসে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। যারা সাহিত্য রচনা করতো তারা সাহিত্য রচনা বন্ধ করে দিছে। এগুলোর কারণে এই 1201 থেকে 1350 সালটাকে সময়টাতে কিন্তু কি হয়েছে, আমরা সাহিত্য খুবই কম রচনা হয়েছে, একবারে নাই বলে ধরা যায়। এই জন্য এই সময়টাকে অন্ধকার যুগ বলা হয়, ঠিক আছে? ক্লিয়ার? বিস্তারিত বললাম, আপনাদের টিলের জন্য জানা দরকার অন্ধকার যুগ কত সাল থেকে কত সাল, এটাই, ঠিক আছে? অন্ধকার যুগ হচ্ছে 1201 থেকে 1350 সাল। এখন কেন বলা হয় সেটা আমি বললাম, এটা এই সময়টাতে তুর্কি শাসন আমল চলতেছিল। এই সময়টাতে ছিল তুর্কি শাসন আমল, ঠিক আছে? এই তুর্কি শাসন আমলে বাংলা সাহিত্যের মধ্যযুগে যে এই সাহিত্য রচনা খুবই কম হয়েছে, একবার নাই বললে ধরা হয়। এই জন্য এই সময়টাকে আমরা বলতেছি বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। তার অন্ধকার যুগ আমি কিন্তু প্রথমেই বলেছি যে এই যুগটাকে পুরোপুরি অন্ধকার যুগ বলা যাবে না, কারণ এই যুগেও কিছু সাহিত্য রচনা হয়েছে, তবে সেটা নামে মাত্র। অন্ধকার যুগের সাহিত্য কি কি? অন্ধকার যুগের সাহিত্য, প্রচলিত যে 3 সাহিত্য আছে, সাহিত্যগুলো হচ্ছে প্রাকৃত পৈঙ্গল। দেখেন প্রাকৃত পৈঙ্গল, তারপরে হচ্ছে শূন্য পুরাণ,
প্রাকৃত মঙ্গল শূন্য পুরাণ আর হচ্ছে শেখ শুভদয়া। শেখ শুভদয়া, ঠিক আছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রাকৃত মঙ্গল, শূন্য পুরাণ আর হচ্ছে শেখ শুভদয়া, এটা হচ্ছে এই অন্ধকার যুগের তিনটা সাহিত্য। এই অন্ধকার, এই জন্য দেখেন একবারই কিন্তু সাহিত্য রচনা হয়নি এমন নাই, তিনটা কিন্তু রচিত হয়েছে, এটা নাই বললে চলে। তাই এই যুগটাকে অনেক ক্ষেত্রে অন্ধকার যুগ না বললেও ভুল হবে না, ঠিক আছে? এখান থেকে দেখেন এই তিনটা বই সম্পর্কে, প্রাকৃত মঙ্গল এটা সম্পর্কে তেমন কিছু পড়া নাই, শূন্য পুরাণ থেকে পড়া দরকার আছে। শূন্য পুরাণ কে রচনা করেছেন? শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত। শূন্য পুরাণ কে রচনা করেছেন? শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত। শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত, এটা জানতে হবে এখান থেকে। আর নিরঞ্জনের রুম্মা, রুসমা বা উম্মা যেটা বলেন, এটা দুই বই বিভিন্ন ধরনের আছে। এই নিরঞ্জনের এটা হচ্ছে নিরঞ্জনের রুম্মা বা রুসমা যেটা বলেন, যেটাই বলেন উচ্চারণ করেন, এটা উচ্চারণের সমস্যা আছে, বিভিন্ন বই বিভিন্ন ভাবে আছে, রুসমা বা উসমা। এটা হচ্ছে আপনার কি এই শূন্য পুরাণ কাব্যের একটি বিশেষ অংশ, এটা কিন্তু আসে। হ্যাঁ, শূন্য পুরাণ কাব্যের একটি বিশেষ অংশ হচ্ছে এটা, একটি বিশেষ অংশ, ঠিক আছে? এটা আসে। হ্যাঁ, এরপরে দেখেন শেখ শুভদয়া। শেখ শুভদয়া কে রচনা করেছেন? শেখ শুভদয়া রচনা করেছেন হলায়ুদ মিশ্র। হলায়ুদ মিশ্র এই শেখ শুভদয়া রচনা করেছেন। কে? হলায়ুদ মিশ্র, এটা আসে। হলায়ুদ মিশ্র এটা রচনা করেছেন। হলায়ুদ মিশ্র কে ছিল? রাজা লক্ষণ সেনের সভাকবি। রাজা লক্ষণ সেনের সভাকবি। ভালো করে ক্লিয়ার করে নেন। দেখেন, মধ্যযুগের ব্যাপ্তিকাল হচ্ছে 1201 থেকে 1800 সাল। এই সময়টার মধ্যে 1201 থেকে 1350 সাল আছে। এই সময়টাকে আমরা বলতেছি বাংলা সাহিত্যে অন্ধকার যুগ। এটাকে অন্ধকার যুগ কেন বলা হয় আমি আলোচনা করলাম। অন্ধকার যুগ বলা হয় এই কারণে যে 1201 এর পরে কিছুদিন পরে কিন্তু মুসলিম শাসকদের আগমন ঘটে এই রাজ্যে, যার ফলে কি হয়, তার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। নতুন শাসক, নতুন সংস্কৃতি মানে আসে। এই কারণে আগে যে সংস্কৃতি যারা বিভিন্ন সংস্কৃতি লোকজন ছিল, সাহিত্যকর্ম যারা রচনা করতো, তারা সাহিত্যকর্ম রচনা বন্ধ করে দেন, অনেকে পালিয়ে যায়, ঠিক আছে? এই জন্য এই সময়টাতে কি হয়েছে, তুর্কি শাসনামল ছিল। ওই শাসনামলে এই সাহিত্য খুবই কম রচনা হয়েছে। এই জন্য এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। একবারে অন্ধকার যুগ বলা যাবে না, কারণ কি এখানে কিছু সাহিত্য রচনা হয়েছে। সেগুলো কি? প্রাকৃত মঙ্গল, শূন্য পুরাণ, শেখ শুভদয়া। ফারহাদ আল ফাহিম, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ঠিক আছে, একটু ক্লিয়ার। দেখেন, অন্ধকার যুগ সম্পর্কে আর কিছু পড়ার নাই তেমন। অন্ধকার যুগ সম্পর্কে এইটুক পড়লেই হয়, ঠিক আছে? আর কিছু পড়ার দরকার নাই। এখন এখান থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে। অন্ধকার যুগের সাহিত্য কোনটি, যে কোনো একটা অপশনে দিয়ে দিল, ঠিক আছে? অন্ধকার যুগের কি ব্যাপ্তিকাল কত, এটা দিয়ে দিল। হ্যাঁ, এভাবে দিতে পারে। অন্ধকার যুগের লেখককে দেখেন, রামাই পণ্ডিত একজন আছে, জানেন আপনারা। হলায়ুদ মিশ্র কে ছিল? রাজা লক্ষণ সেনের সভাকবি ছিল। এই অন্ধকার যুগ থেকে এই টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? ঠিক আছে, একটু ক্লিয়ার। ঠিক আছে, একটু ক্লিয়ার ভাই। একটু কমেন্ট করে জানাবেন একটু ক্লিয়ার নাকি। জি 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 ভাই, ক্লাস রেকর্ড পাবেন, ক্লাস অবশ্যই রেকর্ড পাবেন। জি ক্লিয়ার, থ্যাংক ইউ, ক্লিয়ার, ঠিক আছে।
অন্ধকার যুগ শেষ। এখন দেখেন এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ না, তারপরে আমি বলে রাখি আমাদের যে ইয়া আছে আর কি মধ্যযুগ, এই মধ্যযুগের সাহিত্য ধারাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, আমরা যদি জেনে রাখতে পারি ভালোভাবে। দেখেন এটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। মধ্যযুগের প্রধান সাহিত্য ধারা হচ্ছে চারটি। অত এটা গুরুত্বপূর্ণ না, তবে জানা দরকার কারণ কনসেপ্টের জন্য। হ্যাঁ, মধ্যযুগের প্রধান কাব্যধারা চারটি। ঠিক আছে, মধ্যযুগের প্রধান কাব্যধারা ধরা হয়, প্রধান কাব্যের ধারা ধরা হয় চারটিকে। এক হচ্ছে মঙ্গল কাব্য, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, রোমান্টিক প্রণয়োপাখ্যান। রোমান্টিক প্রণয়োপাখ্যান বানান লিখলাম না, কঠিন, মানে ঝামেলা করার দরকার নাই। তারপরে হচ্ছে অনুবাদ। ঠিক আছে, দেখেন এখান থেকে কি মধ্যযুগের প্রধান কাব্যধারা হচ্ছে চারটা। ঠিক আছে, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, রোমান্টিক প্রণয়োপাখ্যান আর অনুবাদ সাহিত্য। ঠিক আছে, এই যে তার মানে কি আমাদের কিন্তু প্রধান কাব্যধারার মধ্যে আমাদের যে অন্ধকার যুগের যে কাব্যগুলো আছে এগুলোকে কিন্তু ধরা হয় না। ঠিক আছে, তাহলে মধ্যযুগের কাব্যধারার প্রধান হচ্ছে এই চারটা কাব্যধারা নিয়ে মধ্যযুগে আলোচনা করা হবে। তারপর দেখেন আমরা আজকে আলোচনা করব এই চারটা কাব্য, মূল কাব্যধারার মধ্যে দুইটা নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে মঙ্গল কাব্য আর বৈষ্ণব পদাবলী। আর পরের ক্লাসে আরো অন্যান্য গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখেন আজকে আমরা আলোচনা করব কিনা, আজকে আলোচনা করবো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আর হচ্ছে বৈষ্ণব পদাবলী। তাহলে দেখেন এগুলো শেষ মোটামুটি। এখন আমরা আসি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। শ্রীকৃষ্ণ কীর্তন, হ্যাঁ, আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে আসি। আচ্ছা, আমরা শ্রীকৃষ্ণ কীর্তন আর বৈষ্ণব পদাবলী দুইটা তুলনা করে পড়বো যাতে আপনাদের সুবিধা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন আর হচ্ছে বৈষ্ণব পদাবলী। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন আর বৈষ্ণব পদাবলী। দেখেন আপনাদের অনেকেরই কিন্তু এটা নিয়ে ঝামেলা থাকে। এই জিনিসটা আজকে ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটাও একটি মধ্যযুগের সাহিত্য, এটাও বৈষ্ণব পদাবলী একটি মধ্যযুগের সাহিত্য। ঠিক আছে, এটার প্রথম যে বৈশিষ্ট্যটা আপনার জানা দরকার সেটা হচ্ছে এটি সর্বজনীন স্বীকৃত খাঁটি বাংলা ভাষার, দেখেন ভালো করে খেয়াল করেন, খাঁটি বাংলা ভাষা। এর আগে কিন্তু চর্যাপদ ছিল, চর্যাপদ কিন্তু খাঁটি বাংলা ভাষা ছিল না। ঠিক আছে, খাঁটি বাংলা ভাষার প্রথম ও শ্রেষ্ঠ কাব্য। ঠিক আছে, সর্বজনীন স্বীকৃত খাঁটি বাংলা ভাষার প্রথম ও শ্রেষ্ঠ কাব্য হচ্ছে এই কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। ঠিক আছে, আর বৈষ্ণব পদাবলী কি? বৈষ্ণব পদাবলী হচ্ছে মধ্যযুগের, মানে মধ্যযুগ বলা যাবে, বাংলা সাহিত্যেও বলা যাবে, বাংলা সাহিত্যে কবিতার শ্রেষ্ঠ নিদর্শন। বাংলা ভাষায় রচিত কবিতার শ্রেষ্ঠ নিদর্শন বলা হয় এই বৈষ্ণব পদাবলীকে। দেখেন ভালো করে খেয়াল করেন, বাংলা ভাষায়
কি বাংলা ভাষায় কবিতার শ্রেষ্ঠ নিদর্শন বলা হয় বৈষ্ণব পদাবলীকে। বৈষ্ণব পদাবলীর মাধ্যমে কবিতার মানে শুরু হয় আর কি, কবিতা ধরেন। তার মানে কি দেখেন পার্থক্য দেখেন, এটা আমি বললাম শ্রেষ্ঠ কাব্য কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। যদি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য না থাকে তখন আপনি বৈষ্ণব পদাবলী দিতে পারেন, কিন্তু বৈষ্ণব শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে সর্বজনীন স্বীকৃত খাঁটি বাংলা ভাষার প্রথম এবং শ্রেষ্ঠ কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আর বৈষ্ণব পদাবলী হচ্ছে বাংলা সাহিত্যে কবিতার শ্রেষ্ঠ নিদর্শন। মধ্যযুগের কবিতার শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী। ঠিক আছে, রচয়িতা কে? রচয়িতা হচ্ছে বড়ুই চণ্ডী দাস। এটা রচয়িতা কে? বড়ুই চণ্ডী দাস। ঠিক আছে, বৈষ্ণব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? বড়ুই চণ্ডী দাস। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হচ্ছে বড়ুই চণ্ডী দাস। আর বৈষ্ণব পদাবলী অনেকজন মিলে রচনা করেছেন। এটা হচ্ছে আপনার, এটা মনে রাখবেন যে দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে 164 জন পদকর্তার নাম উল্লেখ করেছেন। 164 জন পদকর্তার নাম উল্লেখ করেছেন, মানে এই 164 জন মিলে বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন কে? বড়ুই চণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে রচনা করেছেন? বড়ুই চণ্ডী দাস হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন বড়ুই চণ্ডী দাস। এখন দেখেন আবিষ্কার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথায় থেকে আবিষ্কার হয়েছে এবং কত সালে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 1909 সালে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে, ঠিক আছে, গ্রামের শ্রীনিবাস আচার্যের দহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক একজন ব্রাহ্মণের গোয়ালঘর থেকে, ঠিক আছে, গ্রামের গোয়ালঘর থেকে এটা পাওয়া যায় হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আর এটা কে সংগ্রহ করে? এটা সংগ্রহ করে হচ্ছে বসন্ত রঞ্জন রায় এটা সংগ্রহ করেন। এই বসন্ত রঞ্জন রায়ের একটা উপাধি আছে। বসন্ত রঞ্জন রায়ের উপাধি হচ্ছে বিদ্যবল্লভ। ঠিক আছে, বসন্ত রঞ্জন রায়ের উপাধি হচ্ছে বিদ্যবল্লভ। ঠিক আছে, বসন্ত রঞ্জন রায়ের উপাধি হচ্ছে বিদ্যবল্লভ। বসন্ত রঞ্জন রায় আপনারা একসাথে পড়তে পারেন এভাবে, বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ। এই বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ হচ্ছে 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিলা গ্রামের নিকটবর্তী ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর থেকে এটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ। ঠিক আছে, তার উপাধি কিন্তু ছিল, বসন্ত রঞ্জন রায়ের উপাধি ছিল হচ্ছে বিদ্যবল্লভ। এটা প্রকাশ করা হয় কত সালে? এটা প্রকাশ করা হয় 1916 সালে।
1916 সালে। দেখেন আপনার এটাতে তো বাংলা সাল আসে, বাংলা সাল মুখস্থ করার দরকার নাই। কারণ কি, কারণ আপনারা চর্যাপদে হচ্ছে বাংলা সালটা মুখস্থ করবেন, যেটা কত সালে আবিষ্কার হয় চর্যাপদ। চর্যাপদের সাথে 2 বছর যোগ করলে চর্যাপদ কিন্তু 1907 সালে আবিষ্কার হয়। তাহলে চর্যাপদে যদি শুধু বাংলা আপনারা মুখস্থ করেন, বাংলা কত সাল, তাহলে কিন্তু আপনারা এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বাংলা সাল মুখস্থ করতে হবে না। প্রকাশের বাংলা সাল কিন্তু একই, প্রকাশের 1916 সালে এটাও প্রকাশ করা হয়। চর্যাপদে কিন্তু 1916 সালেই প্রকাশ করা হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চর্যাপদে কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে প্রকাশ করা হয়। দেখেন একই সাথে মিল আছে কিন্তু দুইটা জিনিসের, ঠিক আছে? এটা একটু রিলেট করে সুন্দর করে পড়বেন, তাহলে একটু ঝামেলা কম হবে, মুখস্থ হবে তাড়াতাড়ি। এখন দেখেন এটা কি সংগ্রহ করেন, এই পদাবলী গুলা সংগ্রহ করেন, সংগ্রাহক বলা হয়, এখানে আবিষ্কার বলা যাবে না। এই বৈষ্ণব পদাবলী কে সংগ্রহ করেন? বৈষ্ণব পদাবলী সংকলন করেন আর কি বাবা আউল মনোহর দাস, বা সংকলন করেন আর কি, সংগ্রহ না, এটাই আসে পরীক্ষায়। বা বৈষ্ণব পদাবলী সংকলন করেন কে? বাবা আউল মনোহর দাস, ঠিক আছে? বাবা আউল মনোহর দাস হচ্ছে আপনার কি করে, এই বৈষ্ণব পদাবলীর সংকলন করেন, ঠিক আছে? আচ্ছা, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়াতে আমার প্রচুর স্পেসের দরকার, এই জন্য আমি এটা রিলেট করে মোটামুটি পড়ানোর মতো এই করে ছিল, আমি রিলেট করে বললাম আবিষ্কার আর এগুলো কনফিউশন যাতে না হয়, ঠিক আছে? এই জন্য আবিষ্কার, কে রচয়িতা, পদাবলী কে, এগুলা হচ্ছে আপনাদের শিখে দিলাম হচ্ছে আপনার এটার সাথে। এখন দেখুন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে আমরা ভালো বিস্তারিত আলোচনা করি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। হ্যাঁ, এটার খণ্ড কতটি? এটার খণ্ড হচ্ছে 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড হচ্ছে আপনার 13টি। এখন এখানে 13টা খণ্ডের নাম আপনারা মুখস্থ করতে পারেন ইচ্ছা করলে, যদি মুখস্থ করতে চান মুখস্থ করতে পারেন, আর না পারলে এটা দরকার নেই। জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, এগুলো থেকে কোশ্চেন আসতেই পারে মাঝে মাঝে, তবে এগুলো মুখস্থ করা খুব টাফ। যদি আপনারা মুখস্থ করতে চান করতে পারেন এগুলা, এটা তো কোনো প্রবলেম নাই। বলে দিচ্ছি দেখেন, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্র খণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড, বিরহ খণ্ড, দরকার নাই, ঠিক আছে? খণ্ড 13টি, এটা গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড হচ্ছে 13টি, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপরে কি আসে এটার থেকে, এখান থেকে চরিত্র কি কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র হচ্ছে এটা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পটভূমি কিন্তু রাধা কৃষ্ণের প্রেম লীলা বা রাধা কৃষ্ণকে নিয়ে রচিত হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটা হচ্ছে রাধা কৃষ্ণ আর হচ্ছে বড়াই, রাধা কৃষ্ণ আর হচ্ছে বড়াই। মানে রাধা হচ্ছে আপনার কে, রাধা কৃষ্ণ আর বড়াই। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা এটা ইজিলি পারবেন, কিন্তু অনেকেই কিন্তু এটা ভুল করে, ঠিক আছে? রাধা হচ্ছে জীবাত্মা বা প্রাণীকুল, জীবাত্মা বা প্রাণীকুল, আর কৃষ্ণ হচ্ছে পরমাত্মা বা ঈশ্বর। এটা কিন্তু পরীক্ষায় আসে, কে জীবাত্মার প্রতীক, কি পরমাত্মার প্রতীক। এটা কিন্তু বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রেও সেম, ঠিক আছে? রাধা হচ্ছে জীবাত্মা প্রাণীকুলের প্রতীক, আর কৃষ্ণ হচ্ছে পরমাত্মার প্রতীক। আর বড়াই ছিলেন রাধা এবং কৃষ্ণের প্রেমের দূত, প্রেমের দূত। বড়াইয়ের কাজ ছিল এই রাধাকে হচ্ছে কৃষ্ণ থেকে দূরে রাখা, অর্থাৎ তার সাথে যাতে না মিশে, এইরকম টাইপের। কিন্তু পরবর্তীতে বড়াই কি করে, বড়াই এই রাধাকে
কি করে প্রলম্বিত করে যে তুমি যাও, তুমি তার সাথে মিশো, তার সাথে থাকো, এরকম ভাবে। এই জন্য তাকে বলা হয় প্রেমের দূত। ঠিক আছে, রাধা হচ্ছে জীবাত্মার দূত আর কৃষ্ণ হচ্ছে পরমাত্মার দূত। কৃষ্ণ পরমাত্মার দূত আর রাধা হচ্ছে জীবাত্মা বা প্রাণীকুলের দূত, আর বড়াই হচ্ছে প্রেমের দূত। ঠিক আছে, দেখেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পূর্ণ নাম কি ছিল? পূর্ণ নাম ছিল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সন্দর্ভ, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ ছিল এই শ্রীকৃষ্ণ কীর্তন অন্য নাম। তারপরে বসন্ত রঞ্জন রায় যখন আবিষ্কার করেন তখন তিনি এটার নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ সন্দর্ভ থেকে শ্রীকৃষ্ণ, এটা এক ধরনের কি ছিল? নাট্যগীতি ছিল। এটা কিন্তু পরীক্ষায় আসে, একটা বিসিএসসি কিন্তু আসছে। ঠিক আছে, এই শ্রীকৃষ্ণ কীর্তন যে শ্রীকৃষ্ণ কীর্তন কি ছিল? এক ধরনের যাত্রাপালা বা নাট্যগীতি কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কি ছিল? এক ধরনের নাট্যগীতি বা যাত্রাপালা। যাত্রাপালাটা এবার আর কি নাট্যগীতি বা যাত্রাপালা ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পটভূমি। এর অন্য নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। ঠিক আছে, এটা বসন্ত রঞ্জন রায় যখন আবিষ্কার করলেন, আবিষ্কারের পরে তিনি এটার নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে এটার মোট খণ্ড কতটি? মোট খণ্ড হচ্ছে 13টি। তাহলে এখান থেকে আমাদের কি কি পড়তে হচ্ছে? দেখেন, এখান থেকে আমাদের পড়তে হচ্ছে যে এখান থেকে পড়তে হচ্ছে কি আমাদের এখান থেকে পড়তে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সর্বজনীন স্বীকৃত খাঁটি বাংলায় মধ্যযুগের প্রথম এবং শ্রেষ্ঠ কাব্য এটা। আর বৈষ্ণব পদাবলী আমি কি বলছি? বৈষ্ণব পদাবলী আরো পরে আলোচনা করব, তারপরে পার্থক্য করে দিই। ওটা হচ্ছে কবিতার নিদর্শন ছিল, মধ্যযুগের শ্রেষ্ঠ কবিতার নিদর্শন ছিল হচ্ছে আপনার বৈষ্ণব পদাবলী। আর এখান থেকে এটা কে রচনা করেন? এটা হচ্ছে বড়ুচণ্ডী দাস। দেখেন, বড়ুচণ্ডী দাস হচ্ছে আপনার কি রচয়িতা করেন। তাহলে দেখেন প্রথম কবিকে আমি যদি বলি মধ্যযুগের প্রথম কবিকে, মধ্যযুগের প্রথম কবি কিন্তু বড়ুচণ্ডী দাস। কারণ মধ্যযুগের শুরুই হয় হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মাধ্যমে। আর আমি যে আগে যেগুলো বললাম প্রাকৃত পৈঙ্গল, তারপরে কি শূন্য পুরাণ, তারপরে হচ্ছে শেখ শুভদয়া, ওইগুলো কিন্তু সাহিত্যের মধ্যে ধরা হয় না। সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দিয়ে কিন্তু মধ্যযুগে শুরু হয়েছে। তাহলে দেখেন মধ্যযুগের প্রথম কবি বলা যাবে বড়ুচণ্ডী দাসকে, কারণ বড়ুচণ্ডী দাসই এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন। ভালোভাবে খেয়াল করেন। ঠিক আছে, তাহলে মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বড়ুচণ্ডী দাস। বড়ুচণ্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন। আর এটা আবিষ্কার হয় কত সালে? 1909 সালে। 1909 সালে আবিষ্কার হয় আর চর্যাপদের সাথে প্রকাশ হয় 1916 সালে। এটা বাংলা সাল মুখস্থ করার দরকার নেই, যারা চর্যাপদের বাংলা সাল মুখস্থ রাখবেন তার সাথে আবিষ্কার হলে এখানে শুধু 2 যোগ করে দিলে হয়ে যাচ্ছে। আর প্রকাশ কিন্তু চর্যাপদের সাথে 1916 সালে। কোথায় এটা আবিষ্কার করেন? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার নিকটবর্তী কাকিল্লা গ্রামের একটি গোয়ালঘর থেকে এটি আবিষ্কার করেন। একটি ব্রাহ্মণের গোয়ালঘর থেকে এটা আবিষ্কার করা হয় শ্রীকৃষ্ণ। জানি না ওখানে কিভাবে আসছে, কেউই জানে না এখন পর্যন্ত। এটার খণ্ড হচ্ছে 13টা। এই 13টা খণ্ডের নাম মুখস্থ করার দরকার নাই। আপনারা যদি খুবই ইচ্ছা করে 13টা খণ্ডের নাম মুখস্থ করতে পারেন। এখান থেকে কোশ্চেন আসলো এই 13টা খণ্ড থেকে ভেবে ওই অ্যান্সার করা পরীক্ষা হলে খুব টাফ। এরপরে কি চরিত্র পড়তে হবে। চরিত্র কিন্তু রাধা আর কৃষ্ণ। রাধা হচ্ছে আপনার জীবাত্মা বা প্রাণীকুল। রাধা হচ্ছে জীবাত্মা প্রাণীকুল। ইনি মহিলা ছিল। ঠিক আছে, মহিলা ছিল, একটা গরিব ফ্যামিলির বা গরিব পরিবারের একটা মেয়ে ছিল। সে কি করতো? দুধ বিক্রি করতে যেত বাজারে। এই দুধ বিক্রি করতে যাওয়ার সময় কৃষ্ণ তার সাথে প্রেম করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করত। আর এটাকে মানে বাধা দিত প্রথম অবস্থায়। এই প্রেম যে করছে তো কৃষ্ণ রাধার সাথে, এটাকে বাধা দিতে হচ্ছে বড়াই। পরবর্তীতে বড়াই আবার চেঞ্জ হয়ে যায় এবং রাধাকে বলে যে তুমি তার সাথে মেশো, তাকে সুযোগ করে দেয় বিভিন্ন ভাবে। এই জন্য বড়াইকে বলা হয় প্রেমের দূত, মানে তাকে হেল্প করেছে এই রাধাকে কৃষ্ণের সাথে প্রেম করতে। ঠিক আছে, তাহলে দেখেন এই রাধা হচ্ছে জীবাত্মা বা প্রাণীকুল, কৃষ্ণ হচ্ছে পরমাত্মা, বড়াই হচ্ছে প্রেমের দূত। এই শ্রীকৃষ্ণ কাব্যের অন্য নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। যখন এই নামই ছিল, তারপরে আবিষ্কারের পরে এটা নাম দেয় শ্রীকৃষ্ণ কীর্তন। এটা ছিল এক ধরনের নাট্যগীতি বা যাত্রাপালা টাইপের একটা রচনা ছিল এটা।
বসন্ত রঞ্জন রায়ের ছদ্মনাম হচ্ছে বিদ্যবল্লভ। দেখেন বয়ে রস্বই, দয়ে বয়ে, দয়ে বয়ে, লয়ে লয়ে ভ, ঠিক আছে। বিদ্যবল্লভ, বসন্ত রঞ্জন রায়ের ছদ্মনাম ছিল, উপাধি ছিল বিদ্যবল্লভ, ছদ্মনাম না বিদ্যবল্লভ তার উপাধি ছিল। তার নাম কিন্তু বসন্ত রঞ্জন রায়, তার উপাধি হচ্ছে বিদ্যবল্লভ। আপনারা একসাথে বলবেন বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ, ঠিক আছে। দেখেন ভাই, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আপনারা অনেক কিছু দেওয়া থাকবে, এইটুক পড়লেই আমার মনে হয় এটা আপনাদের রিটেন পর্যন্ত আপনাদের কভার করবেন। যতটুকু বলছি আমি, যতটুকু বলছি এবং যতটুকু লিখে দিচ্ছি আর যতটুকু বলছি, এটুকু যদি মাথায় রাখেন আপনাদের রিটেনেও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে পড়তে হবে ইনশাল্লাহ। কারণ এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যতে আমি যত কিছু বলছি সবকিছু রিটেনেও এইগুলোই পড়তে হয়, ঠিক আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লিন করলাম। এরপরে আমরা শুধু বৈষ্ণব পদাবলী নিয়ে পড়বো। আমি কিন্তু পার্থক্য ধরে দিয়ে কিন্তু পড়িয়েছি, আবার দেখেন আলোচনা করতেছি এটা নিয়ে। বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলী কি বলছি আমি? শ্রেষ্ঠ কবিতার নিদর্শন বলেছি, মধ্যযুগের শ্রেষ্ঠ কবিতার নিদর্শন বলেছি। হ্যাঁ, এটা মধ্যযুগের শ্রেষ্ঠ কবিতা নিদর্শন, এটা থেকে আমি পড়িয়েছি, বলেছি যে এখানে 164 জন পদকর্তার নাম উল্লেখ আছে। কতজন? 164 জন পদকর্তার নাম উল্লেখ আছে। এই পদকর্তারা কি করছে? পদাবলী রচনা করেছেন। এখন পদাবলী জিনিসটা কি? পদাবলী জিনিসটা কি? পদাবলী হচ্ছে আপনার মধ্যযুগে বাংলা সাহিত্যের কি রাধা এবং কৃষ্ণের প্রেম বিষয়ক যেই রচনা, সেই রচনাটাকে আমরা কি বলতেছি? পদাবলী। এটা হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম বিষয়ে রচিত। কি বিষয়ে? রাধা কৃষ্ণের প্রেমে। কিন্তু ওটা পড়ানোর সময় কিন্তু বলে দিয়েছি, রাধা কৃষ্ণের প্রেম নিয়ে রচিত এই বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর মূল বিষয় হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম ঘটিত বিষয়টা। এখানেও রাধা হচ্ছে আপনার কি? রাধা হচ্ছে কিসের প্রতীক? রাধা হচ্ছে জীবাত্মা বা প্রাণীকুলের প্রতীক, আর কৃষ্ণ হচ্ছে পরমাত্মা বা ঈশ্বর, ঠিক আছে। পরমাত্মা বা ঈশ্বর একই, কিন্তু আমি কিন্তু ওটাতে বলে দিয়েছি ভালোভাবে যে ওটাতেও কিন্তু একই হবে, এটা আর ওটা কিন্তু একই। এখন পদ বা পদাবলী কি, এটাও কিন্তু বললাম, এটা হচ্ছে প্রধানত শ্রীকৃষ্ণের লীলা খেলা নিয়ে গান বা প্রশংসা সূচক এক ধরনের কি রচনা। এটা এক ধরনের গান বা প্রশংসা সূচক এক ধরনের রচনা হচ্ছে এই পদাবলী। পদাবলী কি, এটা কখনোই কোশ্চেন আসে না, রিটেনে আসে। রিটেনে আসলে আমি তো বললামই এটা, যে পদ বা পদাবলী হচ্ছে শ্রীকৃষ্ণের যে লীলা খেলা নিয়ে ধর্মীয় তত্ত্ব নিয়ে রচিত একটি কি সাহিত্য। এটা হচ্ছে আপনার বলা হয় এটাকে, এই সাহিত্যটাকে বলা হয় পদাবলী, যেটা রাধা কৃষ্ণের প্রেম লীলা নিয়ে রচিত। এটা সংগ্রহ করেছেন কে? এটা সংকলন করেছেন কি, কিন্তু আমি বলেছি এটা কে সংকলন করেছেন, একটু কমেন্ট করে জানান তো কে সংকলন করেছেন। আমি একটু আগে কিন্তু বলে দিয়েছি যে এই বৈষ্ণব পদাবলীটা সংকলন করেছেন কে, একটু কমেন্ট করে জানান। বৈষ্ণব পদাবলী কে সংকলন করেছেন? মাঝে মাঝে কমেন্ট করলে আপনাদের কি অ্যাটেনশন ভালো আসবে ক্লাসে। হ্যাঁ, একটু কমেন্ট করে জানান যে এই বৈষ্ণব পদাবলী কে সংকলন করেছে। আমি কিন্তু একটু আগেই বলে দিয়েছি, ঠিক আছে। যারা দেখতেছেন একটু কমেন্ট করেন, আমাকে সাড়া দিলে ক্লাস করতে ভালো লাগবে। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে কিন্তু ক্লাস করতে ভালো লাগবে না।
ঠিক আছে, ধন্যবাদ ভাই। একজন ভাই বলেছেন আর কি বাবা আউল মনোহর দাস, থ্যাংক ইউ। তাহলে এটা সংকলন করেছেন বাবা আউল মনোহর দাস। হ্যাঁ, এখন এই বৈষ্ণব পদাবলিতে পদকর্তা যে 164 জন আমি বলছি, এটা এখন বৈষ্ণব পদাবলিতে সাহিত্য রসের উল্লেখ আছে। সাহিত্য রস, এখান থেকে কিন্তু কনফিউশন আছে। দেখেন সাহিত্য রস কত ধরনের? বাংলা সাহিত্যে মোট 9টি রসের কথা বলা আছে। বাংলা সাহিত্যে মোট 9টি রসের উল্লেখ আছে। কয়টি? বাংলা সাহিত্যে মোট কয়টি রস আছে? 9টি রসের উল্লেখ আছে। বাংলা সাহিত্যের রস 9টি বা 9 প্রকার, কিন্তু বৈষ্ণব পদাবলিতে 5টি রসের ব্যবহার হয়েছে, 5টি রসের উল্লেখ আছে। বাংলা সাহিত্যে মোট রস কয়টি? 9টি। বৈষ্ণব পদাবলিতে রস আছে 5টি। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত, দেখেন এই 5টি রস হচ্ছে শান্ত, তারপর হচ্ছে আপনার কি দাস্য, শান্ত, দাস্য, সখ্য, সখ্য, বাৎসল্য, আর হচ্ছে মধুর। মধুর বা শৃঙ্গার রস বলা হয়। ঠিক আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এই 5টা রসের বর্ণনা দেওয়া আছে। 5টা রসের উল্লেখ আছে হচ্ছে বৈষ্ণব পদাবলিতে। কিন্তু বাংলা সাহিত্যে যদি রস কয়টি বলে তাহলে কিন্তু 9টি। এটা ভালো করে খেয়াল রাখেন। না, বাংলা সাহিত্যে রস হচ্ছে সাহিত্য রস 9টি, আর বৈষ্ণব পদাবলিতে রসের কথা উল্লেখ আছে হচ্ছে বা রস বাংলা বৈষ্ণব পদাবলিতে রস আছে 5টি। এটা বইলে কিন্তু কনফিউশন হয়, পরীক্ষা হলে কিন্তু উল্টাপাল্টা করে দেন। সবাই 5টি পড়ে, মানে সাহিত্য রস 5টি পড়ে, কিন্তু বাংলা সাহিত্যে কিন্তু সাহিত্য রস 9টি, আর বৈষ্ণব পদাবলিতে সাহিত্য রস আছে 5টি। 9টির মধ্যে 5টি আছে বৈষ্ণব পদাবলিতে, আর মোট সাহিত্য রস হচ্ছে 9টি। পার্থক্য আশা করি ক্লিয়ার। এখন বৈষ্ণব পদাবলিতে 164 জন পদকর্তা রয়েছে। এর মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ পদকর্তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে, দেখেন আমি এদিকে লিখতেছি। পদাবলীর প্রথম কবি, পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি। এই বিদ্যাপতি কে ছিল? বিদ্যাপতি ছিল মৈথিলী ভাষার, মৈথিলী কোকিল বলা হয় তাকে। ঠিক আছে, তিনি কোন ভাষায় লিখতেন? মিথিলার কবি ছিলেন। বিদ্যাপতি কে ছিলেন? মিথিলার কবি, তাকে মৈথিল্য। বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি। বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি, তাই তাকে মৈথিলী কোকিল বলা হয়। এই মিথিলার কবি ছিলেন বলে তাকে মৈথিলী কোকিল বলা হয়। হ্যাঁ, প্রথম কবি ছিলেন বিদ্যাপতি। বিদ্যাপতিকে কে ছিলেন? মিথিলার কবি ছিলেন, এই জন্য তাকে মৈথিলী কোকিল বলা হতো। তিনি কি ভাষা রচনা করতেন? ব্রজবুলি ভাষায়। এই বিদ্যাপতি এই বৈষ্ণব পদাবলী যেগুলো রচনা করেছেন এগুলো ব্রজবুলি ভাষায়। এখন এই ব্রজবুলি ভাষা কি, এটাই কোশ্চেন আসে। ব্রজবুলি ভাষা হচ্ছে তিনি হালকা বাংলা এবং তিনি যে জায়গার এই মৈথিলী ভাষায় দুইটা সংমিশ্রণ করে একটি কৃত্রিম উপভাষা তৈরি করেন। কৃত্রিম কবি ভাষা আর কি, যেটা কৃত্রিম কবি ভাষা তৈরি করেন। এই কৃত্রিম কবি ভাষাটাই হচ্ছে আপনার কি, এই বাংলা এবং মৈথিলী মিলে এই কৃত্রিম একটি কবি ভাষা বানান, যিনি সংমিশ্রণ করে, এটার নাম হচ্ছে ব্রজবুলি ভাষা। তাহলে দেখেন এগুলো তথ্য আসতেছে কই থেকে? এগুলো তথ্য আসতেছে বৈষ্ণব পদাবলীর আচ্ছা মধুর, শান্ত, দাস্য, সখ্য, মধুর আর বাৎসল্য। রাজ ভাই, আর একটা হচ্ছে বাৎসল্য, আমি তো লিখে দিয়েছি দেখেন এখানে বাৎসল্য। বাৎসল্য, হ্যাঁ, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। হ্যাঁ, এই মধুরটাকে শৃঙ্গার রস বলা হয়, এটা লিখে রাখতে পারেন, শৃঙ্গার রস বলা হয়, নোট করলে। আচ্ছা দেখেন তাহলে কি এখানে কি বৈষ্ণব পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি কে ছিলেন? বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি। হ্যাঁ,
তিনি তাকে মিথিলার কবি ছিলেন জন্য তাকে মৈথিলী কোকিল বলা হয়। মৈথিলী কোকিল কি ভাষায় লিখতেন? ব্রজবুলি ভাষায়। এখন এই ব্রজবুলি ভাষাটা কি? বাংলা এবং মৈথিলী ভাষার একটা সংমিশ্রণের একটি কৃত্রিম কবি ভাষা। এই ভাষায় এই বিদ্যাপতি লিখতেন। ঠিক আছে, প্রথম কবি বলা হয় বিদ্যাপতিকে। পদাবলীর প্রথম কবি বলা হয় বিদ্যাপতিকে। হ্যাঁ, বাংলা ভাষায় দেখেন, ভালো করে খেয়াল করেন, ইনি কিন্তু কি ভাষায়? ব্রজবুলি ভাষায় লিখতেন। বাংলা ভাষায় প্রথম কে? বাংলা ভাষায় প্রথম কে লেখেন? বাংলা ভাষার প্রথম পদাবলী লেখেন কে? বাংলা ভাষায় যখন বলবে তখন হবে হচ্ছে আপনার চণ্ডীদাস। বাংলা ভাষায় হচ্ছে চণ্ডীদাস। ভালোভাবে খেয়াল করেন, বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী প্রথম রচনা করেন হচ্ছে চণ্ডীদাস। আর যদি বলে সংস্কৃত ভাষায়, সংস্কৃত ভাষায় যদি বলে, সংস্কৃত ভাষায় কে লেখেন? সংস্কৃত ভাষায় হচ্ছে কবি জয়দেব। কবি জয়দেব। এই জয়দেব কে ছিলেন? রাজা। এই জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি। লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। দেখেন এইটু ক্লিয়ার? আচ্ছা দেখেন ভাই, এইটু ক্লিয়ার? প্রথম কে রচনা করেন? প্রথম কবিকে। ঠিক আছে, পদাবলীর প্রথম কবিকে। তারপরে হচ্ছে আপনার বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর প্রথম কবিকে। সংস্কৃত ভাষায় পদাবলীর আদি কবিকে। ঠিক আছে, এইটু ক্লিয়ার? সংস্কৃত ভাষায় প্রথম হচ্ছে কবি জয়দেব, যিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। হ্যাঁ, আর এই সংস্কৃত ভাষায় গীত গোবিন্দম নামে একটি কাব্য রচনা করেন। এই জয়দেব গীত গোবিন্দম নামে একটি কাব্য রচনা করেন সংস্কৃত ভাষায়। ঠিক আছে, আচ্ছা একটু ক্লিয়ার? এখন এখান থেকে আরো দুজন কবির নাম উল্লেখ আছে পদাবলীতে। তাদের নাম হচ্ছে জ্ঞান দাস এবং গোবিন্দ দাস। জ্ঞান দাস এবং গোবিন্দ দাস। জ্ঞান দাস এবং গোবিন্দ দাস। এখন জ্ঞান দাসটা কে? জ্ঞান দাস হচ্ছে আপনার কে? জ্ঞান দাস বাংলা ভাষার কবি ছিলেন, একটু জানলেই হয়। জ্ঞান ছিলেন বাংলা ভাষার, বাংলা ভাষায় তার জ্ঞান ছিল, এটা মনে রাখবেন। জ্ঞান দাসের জ্ঞান ছিল বাংলায়, বাংলা ভাষার কবি ছিলেন এই জ্ঞান দাস। আর গোবিন্দ দাস কেন গুরুত্বপূর্ণ? গোবিন্দ দাস হচ্ছে এই যে বিদ্যাপতি ছিল, বিদ্যাপতি মিথিলার কবি যে বিদ্যাপতি ছিল, এই বিদ্যাপতিকে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এই গোবিন্দ দাস। হ্যাঁ, বিদ্যাপতিকে দেখে অনুপ্রাণিত হয়ে তিনি ওই বিদ্যাপতির মতো কি ভাষায়? এই সংস্কৃত ভাষায় পদাবলী রচনা করতেন, মৈথিলী ভাষায়, ব্রজবুলি ভাষায় রচনা করতেন, যেটার নাম তিনি দিয়েছিলেন গীত গোবিন্দ। গীত গোবিন্দ, গীত গোবিন্দ। এই গোবিন্দ দাস ছিল, গোবিন্দ দাস হচ্ছে গীত গোবিন্দ। গীত গোবিন্দ তিনি কিন্তু ব্রজবুলি ভাষার, তিনি কিন্তু মৈথিলী কবি ছিলেন না, কিন্তু এই মিথিলার কবি বিদ্যাপতিকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। অনুপ্রাণিত হওয়ার ফলে তিনি ওই বিদ্যাপতি যে ব্রজবুলি ভাষায় সাহিত্য রচনা করতেন, এই গোবিন্দ দাসও সাহিত্য রচনা করেছেন ওই বিদ্যাপতিকে অনুসরণ করে, কি ব্রজবুলি ভাষা, যেটা নাম দিয়েছিলেন গীত গোবিন্দ। গীত গোবিন্দ, ভালো করে খেয়াল করেন, গীত গোবিন্দ। ঠিক আছে, কবি সম্পর্কিত যে ব্যাপারগুলো, এগুলো কি ক্লিয়ার? কনফিউশন আছে আর এগুলো নিয়ে? রস, বাংলা ভাষার সাহিত্য রস, এই বৈষ্ণব পদাবলীতে কয়টি রসে ব্যবহার হয়েছে? রাধা কৃষ্ণ কিন্তু এর সাথে কিন্তু মিল আছে। রাধা কৃষ্ণ প্রেম, এটাও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কিন্তু রাধা কৃষ্ণ প্রেমের সাথে এবং জীবাত্মা পরমাত্মা দুজন কিন্তু সেম। আর শ্রেষ্ঠ নিদর্শন কাহিনীতে কবিতার শ্রেষ্ঠ নিদর্শন। ঠিক আছে, এখানে রিটেনে একটা কোশ্চেন আসে বা প্রিলিত একটা কোশ্চেন আসে বৈষ্ণব পদাবলী থেকে, সেটা হচ্ছে চণ্ডীদাস সমস্যা। এই যে আমি যে বললাম যে পদাবলীর প্রথম বাংলা ভাষার কবি হচ্ছে চণ্ডীদাস। এখন এই চণ্ডীদাস বলতে কি, এটা কি একজন ব্যক্তিকে বোঝায়? না, এই চণ্ডীদাস দ্বারা
অনেকজনকে বোঝায়, এটার নাম হচ্ছে চণ্ডীদাস সমস্যা। চণ্ডীদাস সমস্যা, এটা কি একজন না কয়েকজন মিলে চণ্ডীদাস বোঝায়, এটা হচ্ছে সমস্যা। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রায় 4 জন চণ্ডীদাসের কবিতা পাওয়া যায়, সেটা হচ্ছে বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস যেটা আগেই পড়েছি আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। তারপরে দ্বিজ চণ্ডীদাস, তারপরে দ্বিজ চণ্ডীদাসের পরে দীন চণ্ডীদাস, দীন চণ্ডীদাস। তারপরে হচ্ছে আপনার শুধু শুধু চণ্ডীদাস, যেটা হচ্ছে আপনারা আমরা এখানে পড়তেছি বাংলা ভাষার প্রথম বৈষ্ণব পদাবলী হচ্ছে শুধু রচনা করেন চণ্ডীদাস। এখন দেখেন সবার নামের শেষে চণ্ডীদাস আছে। এখন এই চণ্ডীদাস বলতে কি আপনার এই 4 জনে মিলে, এই কয়েকজন মিলে 4 জনে মিলে কি একটা চণ্ডীদাস নামে সাহিত্য রচনা করতেন না, এই প্রত্যেককে আলাদা আলাদা, বড়ু আলাদা, দ্বিজ আলাদা, দীন আলাদা, চণ্ডীদাস আলাদা। এটা হচ্ছে চণ্ডীদাস সমস্যা এই বৈষ্ণব পদাবলীতে থেকে। তো রিটেনেও এই কোশ্চেনটা আসে এবং পিলির জন্য গুরুত্বপূর্ণ যে চণ্ডীদাস সমস্যা, এই জিনিসটা হচ্ছে বড় চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস আর শুধু চণ্ডীদাস। এই 4 জন চণ্ডীদাসের নাম কিন্তু বাংলা সাহিত্যে উল্লেখ আছে মধ্যযুগে। সেক্ষেত্রে 4 জন কি একই ব্যক্তি বা বিভিন্ন, যেহেতু চণ্ডীদাস কিন্তু আসছে মানে একই ধরনের নাম প্রায়, বা বিভিন্ন নামে লিখতেন, এটা নিয়ে সমস্যা আছে। এই জিনিসটাকে বলা হয় বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা। এটা রিটেনে কিন্তু ডিরেক্ট এই কোশ্চেন আসে যে চণ্ডীদাস সমস্যাটা কি। ঠিক আছে, ক্লিয়ার আছে? কে কমেন্ট করছে গীত গোবিন্দ নামে জয়দেব? আচ্ছা, গীত গোবিন্দম ভাই, আমি দেখেন দম লিখেছি, গীত গোবিন্দম কবি জয়দেব রচনা করেছেন গীত গোবিন্দম, আর ওটা শুধু গীত গোবিন্দ হবে। হ্যাঁ, গোবিন্দ দাস শুধু গীত গোবিন্দ, গীত গোবিন্দ, আর এটা হচ্ছে গীত গোবিন্দম, মো আছে একটা, দেখেন খেয়াল করেন ভালো করে। গীত গোবিন্দম হচ্ছে সংস্কৃত ভাষায় রচনা করেছেন, আর গীত গোবিন্দ এটা হচ্ছে গোবিন্দ দাস রচনা করেছেন। শুধু গোবিন্দ, নামও গোবিন্দ, শুধু গোবিন্দ, লাস্টে গোবিন্দ, মনে রাখবেন গোবিন্দ লাস্টে গোবিন্দ, এটা হচ্ছে ব্রজবুলি ভাষায়, এটা সংস্কৃতি ভাষায়। গীত গোবিন্দম হচ্ছে সংস্কৃতি ভাষায়, কবি জয়দেব ছিলেন সংস্কৃত ভাষার লেখক। ঠিক আছে, দেখেন বিদ্যাপতি কিন্তু ছিলেন বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা, এটা কিন্তু মাথায় রাখবেন। বা শ্রেষ্ঠ কবি ছিলেন এই বিদ্যাপতি। বিদ্যাপতি কি, বিদ্যাপতি কিন্তু কি বাংলা সাহিত্যের কোশ্চেন আসে এইভাবে যে যে বাংলা একজন ব্যক্তি যিনি বাংলা ভাষা না জেনেও বাংলা সাহিত্যের লেখক না হয়েও বাংলা সাহিত্যে তার অবদান অনেক, বা বাংলা সাহিত্যের তিনি অন্যতম কবি, সেটা হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতিকে বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবি বলা হয়। দেখেন একটু ক্লিয়ার, ক্লিয়ার হলে একটু কমেন্ট করে জানাবেন। বৈষ্ণব পদাবলী এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ক্লিয়ার বা কনফিউশন আছে, এটা মুখস্থ হয়েছে ভালোভাবে, একটু কমেন্ট করে জানান, জানালে আমি উপাধি এবং ছদ্মনামে যাব। ঠিক আছে, আচ্ছা রাজ ভাই ক্লিয়ার, ফারাদ আলামিন ঠিক আছে ভাই ক্লিয়ার। ঠিক আছে, তাহলে যদি ক্লিয়ার হয় তাহলে আমি চলে গেলাম কোথায়, উপাধি আর ছদ্মনামে, যেখান থেকে বিসিএস এ শিওর একটা কোশ্চেন আসে। আমি যেখানে পড়ালাম আজকের পড়াটা অল্প, কিন্তু বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এগুলো থেকে এই দুটো থেকে বিসিএস একটা কোশ্চেন পাবেন, মোটামুটি শিওর থাকেন, এখান থেকে একটা কোশ্চেন থাকবে। হ্যাঁ, এরপরে যে উপাধি ছদ্মনাম পড়াবো এইখান থেকে 1 মার্ক, মানে আজকে আমি আপনাদের 2 মার্ক ইনশিওর করে দিচ্ছি। হ্যাঁ, আজকে পড়াইতেছি কত মার্কের, বিসিএস এর 2 মার্ক, 2 মার্ক আপনাদের ইনশিওর করতেছি প্রায়। হ্যাঁ, কারণ উপাধি ছদ্মনাম থেকেও কিন্তু একটা কোশ্চেন শিওর আসবে। এখন কি পড়াবো আমরা,
উপাধি ও